বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। শুকনো লঙ্কা এমন কিভাবে ব্যবহার করলে ঝালও লাগবে না, ফ্লেভারটাও একদম ঠিক থাকবে। টিপের পাতায় নেল পলিশের ব্যবহার করবেন কেন, কিভাবে হাত না লাগিয়েই টয়লেট পরিষ্কার করে নিতে পারবেন, ফ্রিজে আপনারা কোলগেট রাখবেন কিসের জন্য, ফ্রিজে ইলেকট্রিক বিল আপনারা কিভাবে অর্ধেক কমিয়ে নিতে পারবেন, চশমার বক্স ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন, তেমনই কিছু ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা শুকনো লঙ্কা। আমরা এমন কিছু রান্না করে থাকি যেগুলোতে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখা যায় সেই রান্না করা খাবারটি কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যায়। তবে যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তখন কিন্তু সেই রান্না করা খাবারটি তারা খেতে পারে না। তবে আমরা দেখবেন শুকনো লঙ্কার পরিবর্তে যদি কাঁচা লঙ্কা ব্যবহার করি, সেক্ষেত্রে শুকনো লঙ্কার যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করলে আমরা পাই না। তবে আপনারা শুকনো লঙ্কা এমন কিভাবে ব্যবহার করবেন যাতে করে রান্না করা খাবারটা ঝালও হবে না, এমনকি শুকনো লঙ্কার যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু রান্নাতে চলে আসবে। তো এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে শুকনো লঙ্কাটাকে প্রথমে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তারপর শুকনো লঙ্কার যে বীজগুলো রয়েছে সেগুলো আমি এইভাবে করে বের করে দিচ্ছি। তো শুকনো লঙ্কার ঝাল হয় শুকনো লঙ্কার বীজের কারণে। আমরা যদি বীজগুলো এইভাবে বের করে দিই, তারপর যদি শুকনো লঙ্কাটা আমরা রান্নাতে ব্যবহার করি, সেক্ষেত্রে রান্না করা খাবারটা ঝালও হবে না, এমনকি শুকনো লঙ্কার ফ্লেভারটাও কিন্তু থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। একটা টিপের পাতা টিপ আমরা কম বেশি কিন্তু অনেকেই পড়ে থাকি, সব সময় না পড়লেও কখনো কখনো অনেকেই আমরা পড়ি। তবে অনেকেই আমরা আছি যারা দেখবেন আমাদের ড্রেস পোশাকের সাথে ম্যাচিং করে টিপের ব্যবহার করি। তবে অনেক সময় কি হয়, যদি আপনাদের টিপ শেষ হয়ে যায় বা হয়তো টিপের পাতাটি খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা এই লাল টিপে কিভাবে আপনাদের ড্রেসের ম্যাচিং করে নেবেন। আমি এখানে নিয়েছি নেল পলিশ। আমাদের অনেকেরই কাছে নানা ধরনের নেল পলিশ থেকে থাকে, তো সেই ড্রেসের ম্যাচিং করে আপনারা কি করবেন, নেল পলিশটা টিপের ওপরে এইভাবে করে দিয়ে দেবেন। এইভাবে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ টিপটাকে শুকিয়ে নেবেন, তাহলেই দেখবেন আপনাদের যে কালারের নেল পলিশটা থাকবে আপনাদের টিপটাও কিন্তু সেই কালারের হয়ে যাবে। যদি আপনাদের কাছে কোনো ড্রেসের ম্যাচিংয়ের টিপ না থেকে থাকে বা হয়তো খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই লাল টিপই এইভাবে করে ড্রেসের ম্যাচিং করে নিতে পারেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা চশমার বক্স। আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা কিনা চশমার ব্যবহার করে, তবে চশমার যে বক্সটা থাকে সেটা কিন্তু কোনো কাজে ব্যবহার হয় না, বাড়িতে এরকমই পড়ে থাকে। তো এই ধরনের আমাদের চশমার বক্স কিন্তু অনেকেরই বাড়িতে রয়েছে। কিভাবে আপনারা এই বক্সগুলো ব্যবহার করবেন তেমনই একটা টিপস শেয়ার করছি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা স্কেচ পেন। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন কালার করার জন্য নানা ধরনের রং পেন্সিল বা স্কেচ পেন বা আরও অন্যান্য পেন্সিলের ব্যবহার করে থাকে। তবে এগুলো দেখবেন যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি কোনো প্যাকেট বা বক্সের মধ্যে থাকে, তো সেগুলো যদি ছিঁড়ে যায় তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের অগোছালো অবস্থায় থাকে, যেখানে সেখানে ছড়ানো ছিটানো থাকে, এমনকি যখন প্রয়োজন হয় খুঁজে পাই না। তো আমরা যদি এইভাবে করে চশমার বক্সের মধ্যে রেখে দিই, সেক্ষেত্রে একটা জায়গার মধ্যে থেকেও যাবে আর বাচ্চারা কিন্তু ভালোভাবে ব্যবহার করতে পারবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। আমি এখানে বেশ কিছুটা সিমুই সামান্য পরিমাণের ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। আপনারা চাইলে হাফ জল আর হাফ দুধও ব্যবহার করতে পারেন। আমরা অনেকেই পায়েস, সিমুই, সুজি, নানা ধরনের মিষ্টি জাতীয় জিনিস বাড়িতে বানিয়ে থাকি। তবে যখনই আপনারা কোনো মিষ্টি জাতীয় জিনিস বাড়িতে বানাবেন, বানানোর সময় 1 চিমটি লবণ এর মধ্যে দিয়ে দেবেন। এতে কি হবে, যে মিষ্টি জাতীয় জিনিসটা আপনারা রান্না করবেন তার স্বাদ দেখবেন অনেক গুণে বেড়ে যাবে। বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। নিয়েছি আয়না। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু আয়না রয়েছে, সেটা শোকেসের হোক, আলমারির হোক বা এই ধরনের হ্যান্ড আয়না। আয়নার মধ্যে অনেক সময় আমাদের বাড়িতে ছোট বাচ্চারা এইভাবে করে দাগ দিয়ে দেয়, আর এই দাগ কিন্তু আমরা খুব সহজেই তুলতে পারি না। যদি একটু ঘষাঘষি করতে যায় সেক্ষেত্রে দেখবেন আয়নাটাই খারাপ হয়ে যায়, লালচে দাগও পড়ে যায়। তবে আপনারা এই লিপস্টিকের
লিপস্টিকের দাগ কিভাবে খুব সহজেই পরিষ্কার করে নেবেন। আমি এখানে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। সামান্য পরিমাণে নারকেল তেল দিয়ে হাতের সাহায্যে হালকাভাবে ঘষে নেব। এরকম করলেই দেখবেন যে লিপস্টিকের দাগটা রয়েছে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। তারপর একটা শুকনো কাপড় দিয়ে আমরা যদি আয়নাটাকে ভালোভাবে পুছে দিই তাহলেই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে লিপস্টিকের দাগটা ছিল এখন কিন্তু আর নেই। খুব ভালোভাবেই কিন্তু আয়নাটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি বেশ কিছুটা লেবুর খোসা। লেবু কিন্তু আমাদের এখন প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে লেবুর রসটা বের করার পর লেবুর যে খোসাটা থাকে সেটা কিন্তু আমরা সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তবে লেবুর খোসা ফেলে না দিয়ে আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি, তেমনই কিছু টিপস আপনাদের কাছে আজ শেয়ার করব। নিয়েছি একটা কাঁচি। কাঁচির সাহায্যে লেবুর যে খোসাগুলো রয়েছে যতটা সম্ভব এইভাবে করে টুকরো করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সব লেবুর খোসাগুলোই কিন্তু আমার টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবার এই খোসাগুলো কি কাজে ব্যবহার করবেন। আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার। মিক্সার আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, তবে মিক্সার দিয়ে মশলা পেস্ট করার কারণে মিক্সারের ভেতরে দেখবেন একটা পেঁয়াজ আদা রসুনের গন্ধ কিন্তু থেকে যায়। তাছাড়া বেশ কিছুদিন মিক্সার ব্যবহার করার পর মিক্সার জারের যে ধারটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায়। তো কি করবেন আপনারা, এই যে লেবুর টুকরোগুলো রয়েছে সেগুলো মিক্সার জারের মধ্যে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লেবুর খোসা দেওয়ার কারণে মিক্সারের জারের মধ্যে যে একটা গন্ধ থাকে পেঁয়াজ আদা রসুনের সেটা চলে যাবে। আর লবণ দেওয়ার কারণে মিক্সারের যে ব্লেডটা থাকে তার ধারটা যদি কমে যায় সেটা কিন্তু খুব সহজেই চলে আসবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা লেবুর খোসা লবণের পেস্টটা কিন্তু এইভাবে করে নিয়েছি, তবে খুব মিহি পেস্ট কিন্তু করিনি। এই যে পেস্টটা রয়েছে সেটাও কিন্তু ফেলে দেব না, অন্য কাজে ব্যবহার করব। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার মিক্সার যে জারটা রয়েছে সেটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইভাবে যদি আমরা পেস্ট করে নিই সেক্ষেত্রে দেখবেন মিক্সারের গন্ধটাও চলে যাবে, ধারটাও অনেকটাই চলে আসবে। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা আমি সসপ্যান, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস মতো জল। এখন দিয়ে দেব এর মধ্যে যে লেবু আর লবণের পেস্টটা করে রেখেছিলাম সেটা। এই সসপ্যানটাকে আমি এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। 1 মিনিট খুব ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নেব, যাতে করে এই জলের সাথে লেবুর খোসার যে গন্ধটা রয়েছে সেটা খুব ভালোভাবে মিশে যায় আর জলের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন 1 মিনিট কিন্তু আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি, জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, লেবুর খোসার যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু জলের সাথে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়েছি একটা চায়ের ছাঁকনি। এবার এটাকে আমি কি করব, এইভাবে করে ছেঁকে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পুরোটাই কিন্তু আমি এইভাবে ছেঁকে নিয়েছি। এবার এই যে মিশ্রণটা রয়েছে আপনারা কিভাবে ব্যবহার করবেন, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ডিটারজেন্ট। যেহেতু আগেই আমি পেস্ট করার সময় লবণের ব্যবহার করেছিলাম, যার কারণে এখন কিন্তু আর লবণের ব্যবহার করিনি। এই দুটো উপকরণকেই খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে, তবে বেশ কিছুটা সলিউশন প্রথমে অন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এই যে সলিউশনটা রয়েছে সাইডে সরিয়ে রাখছি, তবে এখানে যে পাত্রের মধ্যে সলিউশনটা রেখেছি তার মধ্যে আরও একটা উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি ডেটল। ডেটল কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে। ডেটল না থাকলে সামান্য পরিমাণে স্যাভলন দিয়ে দেবেন, আর কোনোটাই যদি না থাকে এখানে ডেটল বা স্যাভলন সাবানেরও ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এই যে সলিউশনটা রয়েছে সেটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি একটা বোতল। বোতলের মধ্যে এই সলিউশনটাকে আমি এইভাবে করে ভরে নিচ্ছি। তো এই যে সলিউশনটা রয়েছে আমি দুটোভাবে ব্যবহার করব। তো যে বোতলের যে ঢাকনাটা রয়েছে সেটাকে প্রথমে একটা ফুটো করে নেব। তো এই সলিউশনটা কিভাবে ব্যবহার করবেন সেটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো তার আগে এটাকে সাইডে আমি সরিয়ে রাখছি। তো কন্টেনারের মধ্যে যে সলিউশনটা আমি রেখেছিলাম তো ওটার মধ্যে কিন্তু আমি ডেটলের ব্যবহার করিনি। তো এই সলিউশনটাও আমি একটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি আর ঢাকনার মধ্যেও কিন্তু একইভাবে একটা ফুটো করে
করে নেব। তো যে সলিউশনটাতে আমি ডেটল মেশাইনি সেটা কি কাজে ব্যবহার করবেন, আর যেটাতে ডেটল মিশিয়েছি সেটা কি কাজে ব্যবহার করবেন, দুটোই কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। বাসন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মেজে থাকি, তবে বাসন মাজার জন্য ভিম বার সাবান, ভিম বার জেল আরও নানা ধরনের লিকুইডের ব্যবহার করে থাকি। রেগুলার বাসন মাজার কারণে অনেকটাই পরিমাণের ভিম বার সাবান বা ভিম বার জেল আমাদের কিন্তু খরচ হয়। তো আমরা কোনো রকমের ভিম বার জেল, ভিম বার সাবান ছাড়াই কিভাবে বাসন মেজে পরিষ্কার করে নেব। তো যে সলিউশনটা আমি বানিয়ে রেখেছিলাম লেবুর খোসা, লবণ, ডিটারজেন্ট পাউডার আর বেকিং সোডা দিয়ে, সেই সলিউশনটাই আমি এখানে নিয়েছি। এবার বেশ কিছুটা সলিউশন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটা স্ক্রাবারের সাহায্যে যদি আমরা বাসনটা মেজে নিই তাহলে দেখবেন বাসনটা কিন্তু খুব ভালো মতো মেজে নেওয়াও হয়ে যাবে। অনেক সময় আমাদের বাসনপত্রের মধ্যে মাছ মাংস রান্না করার কারণে আঁশটে গন্ধ থেকে যায়, দেখবেন কোনোভাবেই কিন্তু যেতে চায় না। এইভাবে সলিউশন বানিয়ে যদি আমরা বাসন মাজি, বাসনটাও পরিষ্কার হবে, বাসনের মধ্যে কোনো রকমের আঁশটে গন্ধও থাকবে না। আর দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু প্রত্যেকটা বাসনই আমি মেজে নিয়েছি। এবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেও দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কোনো রকমের ভিম বার সাবান, ভিম বার জেল ছাড়াই কিন্তু আমরা এইভাবে যদি সলিউশন বানিয়ে বাসন মাজি তাহলে কিন্তু খরচও অনেকটাই কম হবে। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। প্রত্যেকেই কিন্তু পরিষ্কার করে থাকি ঘরটা যাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকে, যার কারণে ঘর পোছার জলের সাথে আমরা ফিনাইল, লাইজয়েল বা নানা ধরনের লিকুইডের ব্যবহার করে থাকি। তো কোনো রকমের ফিনাইল, লাইজয়েল বা কোনো লিকুইড না কিনে এইভাবে যদি বাড়িতেই একটা সলিউশন বানিয়ে নিই, ঘর পোছার জলের সাথে বেশ কিছুটা দিয়ে খুব ভালোভাবে যদি মিশিয়ে নিই, সেক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু কোনো রকমের ফিনাইল, লাইজয়েল বা কোনো লিকুইডের ব্যবহার করতে হবে না। কেন কি এই সলিউশনের মধ্যে লেবুর খোসা, বেকিং সোডা, লবণ, ডিটারজেন্ট পাউডার এমনকি ডেটলের ব্যবহার করেছি। এইভাবে সলিউশন বানালে আমরা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোরও করতে পারবো। আর তারপর যদি আমরা ঘর পোছি এই সলিউশন মেশানো জল দিয়ে, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে। ঘরের মধ্যে কোনো মাছি মশা বসবে না, এমনকি পিঁপড়ে বা কোনো পোকামাকড়ও থাকবে না। শুধু যে আপনারা এইভাবে মেঝেটাই পরিষ্কার করতে পারবেন তা কিন্তু নয়, কিচেনের মধ্যে মাছ, মাংস, ডিম নানা ধরনের আঁশটে জিনিস রান্নাবান্না করে থাকি, যার ফলে দেখবেন কিচেন স্ল্যাবটাও অনেকটাই আঁশটে গন্ধ উঠতে দেখা যায়। তখন আপনারা কি করবেন, এইভাবে সলিউশনটার মধ্যে একটা কাপড় ভিজিয়ে তারপর যদি পুছে নেন তাহলে দেখবেন আঁশটে গন্ধ কিন্তু চলে যাবে। কেন কি লেবুর খোসা দেওয়ার কারণে। তাছাড়াও কোনো রকমের জীবাণু, ব্যাকটেরিয়াও কিন্তু থাকবে না। টয়লেট আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, তবে কারো পক্ষে কিন্তু রোজ রোজ টয়লেট পরিষ্কার করা সম্ভব নয়। তবে টয়লেট মাঝে মধ্যে পরিষ্কার না করলেও দেখবেন টয়লেট থেকে বাজে দুর্গন্ধ ছড়ায়, এমনকি নানা ধরনের জীবাণুও থেকে যায়। তো টয়লেটে হাত না দিয়ে আপনারা এইভাবে করে সলিউশনটা টয়লেটের কোমোডের মধ্যে আর সাইডে বেশ কিছুটা দিয়ে দেবেন। আপনারা সকালবেলা এই কোমোডের ফ্লাক্সটাকে দিয়ে দেবেন আর সাইডে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে দেবেন। এতে কি হবে, আমাদের টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয়ে যাবে। এমনকি লেবুর খোসা দেওয়ার কারণে একটা সুন্দর গন্ধ টয়লেট থেকে কিন্তু বেরোবে। আর হাত দিয়ে পরিষ্কার করার ঝামেলাও কিন্তু থাকবে না যদি মাঝে মধ্যে এইভাবে একটা সলিউশন আমরা টয়লেটের মধ্যে দিয়ে দিই। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, তবে ফ্রিজ চালানোর কারণে অনেক সময় দেখা যায় ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। তবে কি কি কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। ফ্রিজের মধ্যে অনেক সময় অতিরিক্ত খাবার দাবার আমরা রেখে দিই, যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। আপনাদের যতটা প্রয়োজন সেই অনুযায়ী জিনিসপত্র ফ্রিজে রাখা উচিত। তাছাড়াও ফ্রিজ থেকে যখন কোনো কিছু জিনিসপত্র আপনারা বের করবেন, চেষ্টা করবেন একবারেই কিন্তু বের করে নেওয়ার। বারবার ফ্রিজের দরজা খুলে জিনিসপত্র বের করলেও কিন্তু ফ্রিজের
ঠান্ডা হাওয়া অনেকটাই বেরিয়ে যায়, যার কারণে ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। তাছাড়াও অনেক সময় ফ্রিজের যে রাবারটা লাগানো থাকে তার মধ্যে যদি নোংরা বসে যায় সেক্ষেত্রেও ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসে। আমরা ফ্রিজ অনেক সময় রেখে থাকি দেওয়ালের একদম সাইডে বা কর্নার দিকে। এইভাবে ফ্রিজ রাখা কিন্তু উচিত নয়, কেন কি ফ্রিজ ঠান্ডা হয় বাইরের প্রকৃতির হাওয়ার কারণে। যদি একদম দেওয়াল ঘেঁষে বা কর্নারে রাখি সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণের হাওয়া কিন্তু ফ্রিজ থেকে এপাশ ওপাশ হয় না, যার কারণে দেখা যায় ফ্রিজ কিন্তু ঠান্ডা হতে অনেকক্ষণ সময় লাগে। চেষ্টা করবেন দেওয়ালের থেকে বেশ কিছুটা দূরে রাখার। ফ্রিজের যে রাবারটা থাকে সেটা যদি নোংরা হয়ে যায় কিভাবে আপনারা সেটাকে পরিষ্কার করবেন। তো আমি এখানে নিয়েছি কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। এবার রাবারের মধ্যে আমি বেশ কিছুটা কোলগেট এইভাবে লাগিয়ে দিচ্ছি। এবার এটা পরিষ্কার করার জন্য নিয়েছি একটা পুরনো টুথব্রাশ দিয়ে আমরা যদি এইভাবে করে রাবারের মধ্যে হালকাভাবে ঘষে নিই সেক্ষেত্রে দেখবেন যদি কোনো নোংরা থেকে থাকে রাবারের মধ্যে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। তারপর একটা কাপড় ভিজিয়ে আমি এটাকে জল দিয়ে ভালো করে নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে পুছে নিয়েছি। আর এইভাবে মাঝে মধ্যে যদি পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন রাবারের মধ্যে নোংরাও থাকবে না, যার কারণে আমরা কিন্তু ফ্রিজটা যখনই লাগাবো খুব ভালোভাবে রাবারটা দিয়ে আটকে থাকবে, ফ্রিজের ঠান্ডা হাওয়া বেরিয়েও যাবে না, এমনকি ইলেকট্রিক বিল অতিরিক্ত পুড়বেও না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ